ঠিক আছে? তো কেসিকেপি জি হ্যাঁ, স্যার। কেসিকেপিতে তো কেসিকেপি পড়ানোর আগে আমাদের মানে কেসিকেপি যেখান থেকে আসছে সেই জিনিসটা একটু মানে ভালোভাবে ব্যাখ্যা করা লাগবে। তাইলে নর্মালি ওইটা থেকে আমরা তারপর আমরা কেসিকেপিটা সহজেই বুঝতে পারবো। কেসিকেপি জিনিসটা অত কঠিন না, ম্যাথগুলো একটু ঘুরায় দেয়। আমি ম্যাথও দেখাবো, তবে আজকে ম্যাথ দেখাবো না। আজকে আমরা নর্মাল বেসিক ব্যাখ্যাগুলো দেখবো, কিভাবে কেসিকেপি বের করে ওগুলো দেখবো। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ম্যাথ দেখবো। ঠিক আছে? তো কেসিকেপি বোঝার আগে আমরা একটা সূত্র নিয়ে একটু আলোচনা করবো, যেটাই হলো কেসিকেপির প্রধান সূত্র, যেটা হলো নামটা কি, ভরক্রিয়া সূত্র, ল অফ মাস অ্যাকশন। ঠিক আছে? তো এখানে কে বের করছেন এটা? নরওয়ের একজন বিজ্ঞানী গুলবার্গ এবং ওয়েজের পর্যবেক্ষণ অনুযায়ী তোমার এই সূত্রটা আসছে। ওকে, তো সূত্র নিয়ে কয়েকটা জিনিস আমরা একটু ব্যাখ্যা করব। আগে কয়েকটা ওয়ার্ড বা কয়েকটা কি ওয়ার্ড আমরা আগে ব্যাখ্যা করব। আচ্ছা, এক মিনিট। ওকে, কয়েকটা কিওয়ার্ড একটু আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে? তো কয়েকটা কিওয়ার্ডের মধ্যে প্রথম ওয়ার্ডটা হলো তোমার বিক্রিয়া গতির হার। ওকে, এখন বিক্রিয়ার গতির হার বলতে আমরা কি বুঝি, একটা এক্সাম্পল দেই। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তুমি বিক্রিয়া করাচ্ছ, দেখবে যে সাথে সাথে বিক্রিয়া করে ফেলবে, মানে বিক্রিয়ার স্পিডটা খুব বেশি। মানে এখানে কি বিক্রিয়ার হার বা গতিটা খুব বেশি। গতি কিভাবে বুঝবো? কত তাড়াতাড়ি বিক্রিয়কটা উৎপাদে রূপান্তরিত হইতেছে, ওইটাকে আমরা বিক্রিয়ার হার বলবো বা গতি বলবো। কত তাড়াতাড়ি, যদি তাড়াতাড়ি হয় তাহলে সেখানে বলবো বিক্রিয়ার গতি বেশি। আবার কিছু কিছু বিক্রিয়া আছে অনেক স্লো, স্লো বিক্রিয়া তোমাদের আশেপাশেই ঘটতেছে, যেমন তোমার লোহায় মরিচা পড়া। মরিচা কিন্তু তুমি একদিন একটা লোহা বাইরে রেখে দিলে মরিচা পড়ে যায় না, সেটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী ব্যাপার। দীর্ঘস্থায়ী ব্যাপার, তারপর সেটা মরিচা পড়ে, ওইখানে বিক্রিয়ার গতিটা অনেক স্লো। তাহলে এটাই হলো বিক্রিয়ার গতির হার বলতে আমরা বুঝি। এটাকে আর দিয়ে চিহ্নিত করা হয়, রেট অফ রিয়াকশন। ঠিক আছে? রেট অফ রিয়াকশন দিয়ে এটাকে কি করা হয়, চিহ্নিত করা হয়। ওকে, তো এটাই হলো আমাদের বিক্রিয়ার গতির হার এবং অংশগ্রহণকারী তোমার বিক্রিয়ার গতির হার। পরে আরেকটা হলো তোমার সক্রিয় ভর। সক্রিয় ভর জিনিসটা একটু কি, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। সক্রিয় ভর হলো এমন একটা জিনিস যেটা হলো তোমার বিক্রিয়ার মধ্যে যে ভরগুলা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। মানে সাপোজ ধরো কি হতে পারে, যেমন একটা লোহায় যদি মরিচা পড়ে, তাহলে বলতে পারি যে এটা কি চেঞ্জ হয়েছে, বাইরের একটা বাদামি কালারের একটা আবরণ পড়ছে, বাইরের একটা চেঞ্জ হয়েছে। বাট ওই লোহাটাকে যদি তুমি ভালোভাবে পরিষ্কার করো, ভালোভাবে তুমি সেটাকে ঝালাই করো, দেখবা যে ওইটা আবার আগের মতো হয়ে গেছে। তাহলে চেঞ্জটা কিন্তু ভিতরে হয় নাই, চেঞ্জটা হয়েছে কি, বাইরে। এরকম কিছু বিক্রিয়ায় কিছু জিনিস আছে যেটার পরিবর্তনটা একদম সরাসরি লক্ষ্য করা যায়। যে বিক্রিয়ার কোন জিনিসটা পরিবর্তন সরাসরি লক্ষ্য করা যায়। ধরো এ থেকে বি হইলো, মানে এ এর মধ্যে কি বৈশিষ্ট্য ছিল আর বি এর মধ্যে কি পরিবর্তনটা হয়েছে, সেটা সরাসরি কোনগুলা দেখা যায়। এটা হলো তোমার মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ। এই দুইটা জিনিসের পরিবর্তনটা একদম সরাসরি দেখা যায়। অন্যগুলার পরিবর্তন, যেমন তোমার বিক্রিয়ার ভর, মানে তোমার আরো সংযুক্তি, এই পরিবর্তনগুলো এত সরাসরি দেখা যায় না। পরিবর্তনটা দেখা যায় কাদের? ধরো একটা বিক্রিয়া এ এর মোলার ঘনমাত্রা একরকম হয়, বি এর মোলার ঘনমাত্রা আরেক রকম হয়, মানে চেঞ্জটা একদম সরাসরি দেখা যায়। এই জন্য এটাকে আমরা মোলার ঘনমাত্রাটাকে আমরা বলবো কি, সক্রিয় ভর। ওকে, আরেকটা আছে কি, আংশিক চাপ। আংশিক চাপ সম্পর্ক তোমাদের বলছি আমরা। আংশিক চাপটাও কি একটা তোমার সরাসরি পরিবর্তনটা কি করা যায়, লক্ষ্য করা যায়। এই জন্য বলা হয় যে এই মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ, তোমার এই যে মোলার ঘনমাত্রা, এই যে মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়ার আংশিক চাপ, এই দুইটা জিনিসটাকে বলি আমরা যে বিক্রিয়া সক্রিয়ভাবে কি করে, অংশগ্রহণ করে। মানে এই দুইটা টার্ম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বলতে কি, এই দুইটার পরিবর্তনটা একদম সরাসরি ক্যালকুলেট করা যায়। এই জন্য এই দুইটাকে আমরা বলবো কি, সক্রিয় ভর। তাই সক্রিয় ভর সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, কোন বিক্রিয়া ঘটা, মানে তোমার ধরো একটা বিক্রিয়া যদি হবে, সাপোজ ধরো দুইটা দুইটা আহ, পদার্থ বিক্রিয়া করবে। ধরো সাপোজ ধরো এ আর বি দুইটা পদার্থ বিক্রিয়া করবে, তাদের বিক্রিয়া ঘটার প্রধান শর্তটা কি? প্রথম শর্তটা হলো তোমার বিক্রিয়া, তাদের মধ্যে একটা কি হইতে হবে, সংঘর্ষ হইতে হবে। পরমাণুর মধ্যে কি হইতে হবে, পরমাণুগুলোর মধ্যে একটা সংঘর্ষ বাঁধাইতে হবে। সংঘর্ষ হইলে তাদের মধ্যে শক্তির আদান প্রদান হবে এবং কি কিছু বন্ধন ভেঙে যাবে এবং কিছু বন্ধন নতুন করে কি হবে, গঠিত হবে।
ওকে, তো এই হলো কাহিনী যে বিক্রিয়া ধরার প্রথম শর্ত হলো মানে সংঘর্ষ হইতে হবে, এখানে এটাই ব্যাখ্যা করা হয়েছে। তো ভরক্রিয়া সূত্রটা যে এখানে লেখা আছে পরের পেজে, ভরক্রিয়া সূত্রটা আসলে কি এখানে বলছে, দেখো ভরক্রিয়া সূত্রটা আগে আমরা পড়ি, তারপর আমরা এটা ব্যাখ্যা করব নিচে। আমরা সক্রিয় ভর সম্পর্কে জানলাম। সক্রিয় ভর একটা কি মোলার ঘনমাত্রা, আরেকটা কি আংশিক চাপ। এটা মনে রাখবো, মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপকে কি বলা হয়, সক্রিয় ভর বলা হয়। ওকে, বিজ্ঞানী গুলবার্গ স্থাপন করে সূত্রটা কিভাবে বলছে তারা, গুলবার্গ এবং ওয়েচ, এটা হলো স্থির তাপমাত্রায় কোন বিক্রিয়ায় গতির হার, কোন বিক্রিয়া মানে তাপমাত্রাটা কি থাকবে, স্থির থাকবে। কোন বিক্রিয়ায় গতির হার বিক্রিয়া স্থলে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। ঠিক আছে, প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আমি টার্মগুলো আগেই করি, তারপর তোমাদের এটা ব্যাখ্যা করে দিচ্ছি। বলছে যে বিক্রিয়ার গতির হার, হার জিনিসটাকে আমরা কি করলাম, চিহ্নিত করলাম। তারপর দেখো আমাদের কি বললো, বিক্রিয়কের সক্রিয় ভর বলছে, উৎপাদের কিন্তু বলে নেই। কি বলছে দেখো, এই তিনটা জিনিস আমি ইয়া করে দিছি। এখন আমি দুইটা জিনিস একটু ব্যাখ্যা করব, যেটা হলো স্থির তাপমাত্রায় কোনো বিক্রিয়ার গতির হার তোমার বিক্রিয়া স্থলে উপস্থিত প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। মানে বলছি যে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতির হার সক্রিয় ভরের সমানুপাতিক। কার সক্রিয় ভরের, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়া কোনো বিক্রিয়ার গতির হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। ওকে, এবার দেখো বিক্রিয়াটা দেখো, এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করতেছে। এটা একটা উভমুখী বিক্রিয়া। মানে হোয়াট ডাজ ইট মিন, মানে এখানে কি মিন করে উভমুখী বিক্রিয়া, মানে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন হবে, আবার সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি উৎপন্ন হইতে পারবে। তাহলে এখানে দুইটা বিক্রিয়া আছে। দেখো এই যে এ প্লাস বি যখন সি প্লাস ডিতে যাচ্ছে বিক্রিয়া করে, তখন তাকে আমরা বলবো সম্মুখ বিক্রিয়া। কি ধরনের বিক্রিয়া বলবো, সম্মুখ বিক্রিয়া বলবো। আবার যখন সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বির দিকে আসবে, তখন তাকে আমরা বলবো পশ্চাৎমুখী বিক্রিয়া। তাইলে দেখো খেয়াল করো, যখন সম্মুখ বিক্রিয়া হবে, মানে তখন সম্মুখ বিক্রিয়া, খেয়াল করো যখন সম্মুখ বিক্রিয়া, তখন এ প্লাস বি হলো বিক্রিয়ক, সি প্লাস ডিটা কি উৎপাদ। সম্মুখ বিক্রিয়া কি হইতেছে, এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করতেছে। তাহলে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে এ প্লাস বি হলো বিক্রিয়ক আর সি প্লাস ডি হলো উৎপাদ। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এখানে বলছে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। কার, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে দেখো সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক কে কে, এ এবং বি। তাইলে বিক্রিয়ার হারটা, সম্মুখ বিক্রিয়ার হারকে আমরা কি দিয়ে চিহ্নিত করতেছি, আর এফ। এটা দিয়ে কি বোঝায়, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। ফরওয়ার্ড মানে কি, সম্মুখ বিক্রিয়া। ঠিক আছে, সম্মুখ। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন কি হবে, কাদের সমানুপাতিক হবে, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হবে। তাহলে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে এ এবং বি, তাহলে এ এবং বি এর সক্রিয় ভরের সমানুপাতিক হবে, গুণফল আকারে থাকে। যদি একাধিক বিক্রিয়ক থাকে তখন সেটাকে আমরা গুণফল আকারে দেখাবো। তাহলে এ এর সক্রিয় ভর হয় ঘনমাত্রা নাহলে আংশিক চাপ। এখানে দেখো এই যে ঘনমাত্রা দিয়ে দেখাইছে। কিভাবে বুঝলাম এটা ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইছে। এবং বি এর ঘনমাত্রা, এই যে দুইটা গুণফল আকারে দেওয়া হয়েছে। যদি তিনটা থাকতো তাহলে তিনটার গুণফল আকারে দেখাইতো। তাইলে সম্মুখ বিক্রিয়ার হার আর অফ এফ কিসের সমানুপাতিক হবে, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হবে। তাহলে বিক্রিয়কের সক্রিয় ভর কে কে আছে, এ এবং বি, তাহলে এ এবং বি এর সক্রিয় ভরের সমানুপাতিক। এটা গেল আমাদের সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে। এবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করো, পশ্চাৎমুখী বিক্রিয়া কখন হবে বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কখন হবে, যখন সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি উৎপন্ন করবে। যখন সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি উৎপন্ন করবে, তখন তাকে আমরা বলবো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বা পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো বিক্রিয়কটা কিন্তু উল্টাই গেছে। এখন বিক্রিয়ককে সি প্লাস ডি আর উৎপাদটাকে এ প্লাস বি। পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কটাকে সি প্লাস বি, উৎপাদটাকে এ প্লাস বি। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে সি এবং ডি, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সি এবং ডি এর সক্রিয় ভরের সমানুপাতিক হবে। এই যে দেখো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার
আর অফ বি মানে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন। তাহলে আর অফ বি সমানুপাতিক হবে কি তার বিক্রিয়ক, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার বিক্রিয়ককে সি এবং ডি, এই যে সি এবং ডি এর সক্রিয় ভরের সমানুপাতিক। যদি সক্রিয় ভরের সমানুপাতিক চিন্তা করতে চাও, মানে সক্রিয় ভরের সমানুপাতিক কিভাবে হবে, সক্রিয় ভরের তোমার সমানুপাতিক তোমার যদি ঘনমাত্রা দিয়ে চিহ্নিত করো তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা এবং প্রত্যেকটা গুণফল আকারে থাকবে। আর যদি আংশিক চাপ হবে যেমন তোমার লেখি, তোমাকে এখানে আংশিক চাপটা একটু আমি তোমাদের লেখা দিই। যদি আংশিক চাপ এখানে দেখানো হয়নি অবশ্য আংশিক চাপেরটা, ধরো এই যে আর অফ এফ, এই যে দেখো লিখছি আর অফ এফ প্রপোর্শনাল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এই যে দেখো এখন আমরা আংশিক চাপ নিছি, তাহলে কি যখন ফরওয়ার্ড ডিরেকশন তখন বিক্রিয়ক ছিল কে এ এবং বি, তাহলে এ এবং বি এর সক্রিয় ভরের সমানুপাতিক হবে তার হার। তাহলে হার কি আর এফ, সেটা প্রপোর্শনাল টু মানে সমানুপাতিক হবে কার, এ এবং বি এর সক্রিয় ভর। হয় যে ঘনমাত্রা এ এবং বি এর ঘনমাত্রা দেখাইছি, অথবা এ ও বি এর আংশিক চাপ। এর আংশিক চাপকে পি অফ এ দ্বারা চিহ্নিত করা হয়, বি এর আংশিক চাপকে কি দ্বারা চিহ্নিত করা হয়, পি অফ বি দ্বারা। এই যে দুইটার গুণফল আকারে সেটা হারের সমানুপাতিক হবে। আর অফ বি এর ক্ষেত্রে সেম, তখন কি হবে আর অফ বি সমানুপাতিক কি পি অফ সি ইনটু কত পি অফ ডি হবে, এরকম আর কি। তাহলে এটাই হলো আমাদের মানে আমাদের ভরক্রিয়া সূত্র, ঠিক আছে, যেখানে বিক্রিয়ার হারটা কি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হয়। তাহলে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে যেটা বিক্রিয়ক তার সক্রিয় ভরের সমানুপাতিক হবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যেটা বিক্রিয়ক তার সক্রিয় ভরের সমানুপাতিক হবে, ঠিক আছে। তো দুইটা বিক্রিয়ার বিক্রিয়ক কিন্তু সেম না, তো সুতরাং বিক্রিয়কটা তোমাকে ভালোভাবে চিন্তা করতে হবে। এখন কেন বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হয়, কারণ বিক্রিয়কটা যত তাড়াতাড়ি রিঅ্যাকশন করতে পারবে তত তাড়াতাড়ি তো বিক্রিয়া হবে, ওইটাই তো বিক্রিয়ার গতির উপর ডিপেন্ড করবে, উৎপাদের উপর তো তেমন কিছুই ডিপেন্ড করে না। বিক্রিয়ক গুলা কত তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারবে সেটাই তো তোমার নির্ভর করবে, কত তাড়াতাড়ি বিক্রিয়া হবে বা তার রেট কত বা তার টাইম কতটুকু লাগবে, সবই নির্ভর করতেছে বিক্রিয়কের উপর। এই জন্য বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক বলছে। একাধিক বিক্রিয়ক থাকলে তাদের গুণফল আকারে দেখাইতে হয়, ঠিক আছে। এটাই হলো আমাদের কি ভর ক্রিয়া সূত্র। ওকে, এই যে থার্ড ব্রেকার দিয়ে মোলার ঘনমাত্রা বোঝানো হয়েছে। আর পি অফ এ যদি বলে তখন তাকে বলবো এ এর আংশিক চাপ, পি অফ বি মানে কি বি এর আংশিক চাপ, ঠিক আছে। আংশিক চাপ না বুঝলে সেই ফার্স্ট ক্লাসের দিকে তোমাকে দেখাইছিলাম ডালটনের আংশিক চাপ সূত্র, ওইখানে দেখে নিও, আমি এখানে আবার বলবো আংশিক চাপ, ঠিক আছে। আমাদের ভরক্রিয়া সূত্র গেল। আচ্ছা, এবার আসি আমরা কেপিকেসিতে, একটু জুম করে নেই। এবার আসি আমরা কেপিকেসিতে, ঠিক আছে, বা সাম্য ধ্রুবক। কেপিকেসি আসলে ধ্রুবক, একটা ধ্রুবক, সাম্য ধ্রুবক, ঠিক আছে। তো আংশে সাম্য ধ্রুবক প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এই যে ভরক্রিয়া সূত্র এখানে বলছে, আগেরটাই ভরক্রিয়া সূত্র যেটা বলছে। তো সাম্য ধ্রুবক আমরা কিভাবে বের করব, ঠিক আছে, সাম্য ধ্রুবক আমরা কি করব, কিভাবে বের করব। ওকে ওকে, তো সাম্য ধ্রুবকটা আমরা কিভাবে বের করবো, এখানে দেখো আমরা দুইটা সাম্য ধ্রুবক চিনি, একটা হলো কেপি আর একটা কেসি। তো আমরা প্রথমে কেসি জিনিসটা কি সেটা একটু চিন্তা করি, বা কেসি জিনিস দিয়ে কি বোঝায়, আসলে কেসি জিনিস দিয়ে কি বোঝায়, বা কেসি এর রাশিমালাটা কিরকম হবে, বা কেসি সাম্য ধ্রুবকটা কি সেটা একটু আমরা চিন্তা করবো। আগে বলি এখানে সব ম্যাথমেটিক্স টাইপের, থিওরি গুলো ম্যাথমেটিক্স টাইপের, সুতরাং ওইভাবে আমরা ম্যাথমেটিক্সটা করে নিব একটু। ওকে, আচ্ছা, মোলার ঘনমাত্রা, কেসি এর রাশিমালা, মোলার ঘনমাত্রার সাম্যাঙ্ক। কেসি কি মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক, সাম্য ধ্রুবক অথবা সাম্যাঙ্ক বলা হয়। এটা দুইটা নাম আছে, একটা সাম্য ধ্রুবক অথবা কি সাম্যাঙ্ক। তাহলে কেসিটা কি মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক, আর কেপিটা হলো আংশিক চাপের সাম্য ধ্রুবক। তাহলে আমরা কেসিটা আগে বের করি, রাশিমালা প্রতিপাদন কিভাবে কি করা হয় সেটা একটু দেখো। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এ প্লাস বি, উভমুখী বিক্রিয়া সি প্লাস বি। তাহলে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে এ এবং বি, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে সি এবং বি। ওকে, তাহলে দেখো মোলার ঘনমাত্রা দুই ভাবে প্রকাশ করা যায়। এ এর মোলার ঘনমাত্রা আমরা প্রকাশ করি কিভাবে, থার্ড ব্রেকেট দিয়ে, অথবা কি সি অফ এ দিয়েও প্রকাশ করা হয়। সি অফ এ মানে কি এ এর ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা আর কি, আর সি অফ বি মানে কি বি এর মোলার ঘনমাত্রা।
সি অফ সি মানে কি, সি এর মোলার ঘনমাত্রা, সি অফ ডি মানে কি, ডি এর মোলার ঘনমাত্রা। সি দিয়েও প্রকাশ করা হয়, থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা যায়। ওকে, এবার আমরা ভরক্রিয়া সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ধরো সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে, সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারটা কি হবে, আর অফ এফ মানে কি রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, সমানুপাতিক কি হবে, এ এবং বি এর সক্রিয় ভরের সমানুপাতিক হবে। কারণ সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ককে এ এবং বি, তাহলে এ এবং বি এর, যেহেতু এখানে মোলার ঘনমাত্রাটা বের করতেছি, তাহলে সক্রিয় ভর হিসেবে কি নিব, মোলার ঘনমাত্রা নিব। তাহলে দেখো এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশন সমানুপাতিক কি, এ এবং বি এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক দিছে, মানে এ এবং বি এর তোমার সক্রিয় ভরের সমানুপাতিক বলছে। মানে বিক্রিয়ার গতির হারটা বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে এটা আছে, কিন্তু মোলার ঘনমাত্রাকে আমরা সাধারণত তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। এই যে এখানে দেখো আর অফ এফ, আবার এখানে লিখে দিছে এ এবং এ এর সাম্য ধ্রুবক, সরি এ এর মোলার ঘনমাত্রা, বি এর মোলার ঘনমাত্রা, এরকম ভাবে দেখাই দিছে। তাহলে এটা সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে আগেই আমরা বললাম। তাহলে সম্মুখ বিক্রিয়ার গতিবেগ দেখো, খেয়াল করো, সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। এই যে দেখো সমানুপাতিক ধ্রুবক, একটু জুম করি, এই যে দেখো এই সমানুপাতিক চিহ্ন উঠেছে, একটা সমানুপাতিক ধ্রুবক আনছি আমরা k1। তাহলে r of f ইকুয়ালস টু কত, k1 a ইনটু b, মানে a এর মোলার ঘনমাত্রা ইনটু কি, b এর মোলার ঘনমাত্রা। ওকে, নেক্সট আমরা যাব এবার পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তো পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিক্রিয়ক থাকে সি এবং ডি। তাহলে কি হবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সি এর মোলার ঘনমাত্রা ইনটু ডি এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক হবে। তাহলে কি হবে, আর বি মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার মানে কি রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন, আর অফ বি সমানুপাতিক কি হবে, সি এর মোলার ঘনমাত্রা ইনটু কত, বি এর মোলার ঘনমাত্রা। সেই সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, যেটাকে আমরা কি বলবো, কে2। এই যে দেখো কে2। তাহলে এটা সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি পেলাম, আর অফ এফ ইকুয়ালস টু কি k1 a ইনটু বি, এ এবং বি এর মোলার ঘনমাত্রা। আর ব্যাকওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে আর অফ বি কি পেলাম, k2 ইনটু সি এন বি। ওকে, আচ্ছা, k1 টা কি, সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, যেটা তোমরা এই অধ্যায়ের শুরুতে পড়ছো হয়তো। আর k2 টা কি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। আর থার্ড ব্র্যাকেট দিয়ে মোলার ঘনমাত্রা নির্দেশ করে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসলে সাম্য ধ্রুবক, মানে আমরা সাম্য অবস্থায় কি হবে সেটা একটু চিন্তা করি। সাম্য অবস্থায় তোমরা জানি না সাম্য অবস্থা ঠিক মতো পড়ছো কিনা, বা লাসাপিলেও নীতি পড়ছো কিনা। সাম্য অবস্থায় কিন্তু সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি থাকে, সমান থাকে। সাম্য অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি থাকে, একেবারে সমান থাকে। তাহলে সম্মুখ বিক্রিয়ার হারটা কি আর অফ এফ, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি আর অফ বি। তাহলে আর অফ এফ ইকুয়ালস টু কি লেখা যায়, আর অফ বি লেখা যায়, কারণ সাম্য অবস্থায় উভয় দিকের বিক্রিয়ার গতিবেগ সমান থাকে, মানে হারটা সমান থাকে। তাহলে আমরা কি লিখতে পারি, আর অফ এফ ইকুয়ালস টু কত, আর অফ বি। তাহলে আর অফ এফ এর জায়গায় আর অফ মানটা বসায় দাও। আর অফ এফ এর মান কত, k1 a ইনটু বি। এই যে দেখো k1 a ইনটু বি। আর অফ বি এর জায়গায় তার মানটা বসায় দাও k2 c ইনটু d। এই যে k2 c ইনটু d। আচ্ছা, এবার কি করবা, এই k2 টাকে এই পাশে নিয়ে আসো, মানে k1 ভাগ k2 করো, আর a আর b কে ওই পাশে নিয়ে যাও, c আর d এর নিচে a আর b টা নিয়ে যাও। তাইলে এই যে এরকম একটা রাশিমালা আমরা পেয়ে গেলাম। এই যে এরকম একটা রাশিমালা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে k1 এবং k2 অবশ্যই একটা ধ্রুবক। k1 কে বলছি সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক, k2 কে বলছি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, মানে দুইটাই ধ্রুবক। ঠিক আছে, তো এই দুইটার অনুপাতও কি হবে, একটা ধ্রুবক কি হবে, অবশ্যই দুইটা ধ্রুবক রাশির অনুপাত একটা কি হবে, ধ্রুবক কি হবে। 3/2 সবসময় কি হবে, 1/1.5 হবে। এটা তুমি চাইলেও 1/2 করতে পারবে না, সারা জীবন 3/2 এর অনুপাতটা কত হবে, 1/1.5 হবে। 3 একটা ধ্রুবক সংখ্যা, 2 একটা ধ্রুবক সংখ্যা, তাদের অনুপাতও কিন্তু সারা জীবনই কি থাকবে, ধ্রুবক থাকবে। সুতরাং k1 একটা ধ্রুবক, k2 একটা ধ্রুবক, তাহলে তাদের অনুপাত সবসময় কি হবে, একটা ধ্রুবক হবে। এই k1 বা k2 এর অনুপাতটাকে কি বলা হয়, সাম্য ধ্রুবক বলা হয়। k1 হার ধ্রুবক, k2 হার ধ্রুবক, এই দুইটার অনুপাতটাকে আমরা কি বলবো, সাম্য ধ্রুবক। যেহেতু এখানে মোলার ঘনমাত্রা নিচে, এই k1/k2 এর অনুপাতটাকে kc দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক আছে, kc দিয়ে চিহ্নিত করা হয়। ওকে, তাহলে নিম্নোক্ত ভাবে আবার প্রকাশ করা যায়। সুতরাং দেখো, এই যে k1/k2 এর জায়গায় আমরা কি বসাই দিব, এখন kc বসাই দিব। সুতরাং kc ইকুয়ালস টু কি হবে, c ইনটু d বাই কত, a ইনটু b। এই যে দেখো kc ইকুয়ালস টু কত, c ইনটু d বাই কত,
এ ইন্টু ডি। ওকে, তাহলে কি হবে, সি ডি এটা কি ছিল, উৎপাদ ছিল, মানে সাধারণ দৃষ্টিতে কি ছিল, সি ডি উৎপাদ, কিন্তু একটা ক্ষেত্রে সে বিক্রিয়ক, একটা ক্ষেত্রে কিন্তু সে কি বিক্রিয়ক। বাট আমরা এখানে নর্মালি তাকে কি ধরবো, তাকে আমরা কি কি হিসেবে ধরবো, আহ, তাকে আমরা কি হিসেবে ধরবো, উৎপাদ হিসেবে ধরবো, আর এ আর বিটাকে আমরা কি বিক্রিয়ক হিসেবে দেখতেছি। কিন্তু একটা ক্ষেত্রে সিওডিও কিন্তু বিক্রিয়ক হয়, বাট আমরা ওইটা ধরবো না, আমরা নর্মালি সি আর ডি কে এখানে নর্মালি উৎপাদ ধরলাম, আর এ আর বি কে নর্মালি কি ধরলাম, বিক্রিয়ক ধরলাম। তো আমরা দেখো, এই যে সি আর ডি এর জায়গায় কি লিখছে, উৎপাদিত বস্তুর মোলার ঘনমাত্রার গুণফল। কেসি কি, উৎপাদিত বস্তুর মোলার ঘনমাত্রার গুণফল। আর নিচে কি আছে, এ আর বি, এ আর বি কি ছিল, বিক্রিয়ক, তাহলে কি বিক্রিয়ায় অংশগ্রহণকারী বস্তু মানে কি বিক্রিয়ক এর মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে কেসি ইকুয়াল টু কি হবে, উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ভাগ কি বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। কেসির একদম নরমাল টার্মিনাল, নরমাল টার্মটা কি, উৎপাদের ঘনমাত্রার গুণফল ভাগ কি বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এটাই হলো আমাদের কেসি। ওকে, এখানে তো দেখো দুইটারই মোল সংখ্যা কত কত ছিল, এ এর মোল সংখ্যা 1, বি এর মোল সংখ্যা 1, সি এর মোল সংখ্যা 1, ডি এর মোল সংখ্যা 1। যদি 1 না হয়ে যদি একটু চেঞ্জ হয় তাহলে কি হবে, ধরো এই যে একটা মোল আছে, ঠিক আছে, এই যে দেখো একটা সমীকরণ আছে 2a প্লাস বি সি প্লাস ডি, এখানে এ এর একটা মোল সংখ্যা মানে 1 এর পরিবর্তে আছে 2। তো দেখো 2a কে আমরা কি লিখতে পারি, a প্লাস বি, 2a কে কি লিখতে পারি, দুইটা এর যোগফল প্লাস বি ইকুয়ালস টু কত, সি প্লাস ডি। আচ্ছা, কে সি ইকুয়ালস টু আমরা কি জানি, উৎপাদের মোলার ঘনমাত্রা গুণফল ভাগ কি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা কে কে আছে, সি এবং ডি, এই যে দেখো সি আর ডি লিখছি। আর বিক্রিয়কের মোলার ঘনমাত্রা কে কে আছে, দুইটা এ আছে, এই যে দুইটা এ লিখছি আর বি লিখছি। ওকে, দুইটা এ কে আমরা কি আকারে লিখতে পারি, স্কয়ার আকারে লিখতে পারি। এই যে এটাই হলো আমাদের কেসি রাশিমালা। এত দুইটা এ এ ভাগ করে লেখা লাগবে না। যদি কোনো মোল সংখ্যা থাকে, যদি 1 এর বেশি থাকে মোল সংখ্যা, সেটা তার মোলার ঘনমাত্রা পাওয়ার আকারে চলে যায়। যেমন এখানে এ এর মোল সংখ্যা কত 2, তাহলে 2 টা পাওয়ার আকারে চলে গেছে, দেখছো। আর বি এর মোল সংখ্যা কত 1, 1 টা পাওয়ার আকারে চলে গেছে, কিন্তু এটা দেখাইলে চললে না দেখাইলেও হবে। সি এর মোল সংখ্যা কত 1, সি এর মোল সংখ্যা 1 টা পাওয়ার আকারে চলে গেছে, ঠিক আছে, পাওয়ার আকারে চলে গেছে, কিন্তু এটা দেখাইলে চলবে না। ডি এর মোল সংখ্যা 1, সেটাও পাওয়ার আকারে চলে গেছে, কিন্তু 1 পাওয়ার দেখায় তো লাভ নাই, সেম জিনিস। আর এ এর মোল সংখ্যা 2, এই জন্য দেখো 2 টা পাওয়ার আকারে চলে গেছে। এভাবে করার দরকার নেই, তুমি মোল সংখ্যাটা জাস্ট কি আকারে দিয়ে দিবা, পাওয়ার আকারে দিয়ে দিবা। এটাই হলো আমাদের কেসির রাশিমালা। কেসিটা গেল। ওকে, এই যে আমাদের, এই যে দেখো এখানে একটা কেসির একটা সুন্দর একটা টার্ম করে দেওয়া আছে। এই যে দেখো এ এবং বি বিক্রিয়া করতেছে। ওকে, মানে বড় হাতের এ বিক্রিয়কের মোল সংখ্যা কি ছোট হাতের এ, বি এর মোল সংখ্যা কি দিছে ছোট হাতের বি, এল এর মোল সংখ্যা কি দিছে ছোট হাতের এল, এম এর মোল সংখ্যা কি দিছে ছোট হাতের এম। তাহলে কেসির রাশিমালা কি জানি আমরা, এখানে আর ডট ডট দিছে, মানে আরো বিক্রিয়ক যদি থাকে প্লাস আরো উৎপাদ যদি থাকে, এই জন্য ডট ডট দিয়ে দিছে। তাহলে কেসির রাশিমালাটা কি হবে, উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ভাগ কি বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা কে আছে, এল এবং এম। এই যে দেখো এল এর মোলার ঘনমাত্রা চিহ্নিত করছে, এম এর মোলার ঘনমাত্রা চিহ্নিত করছে, তাদের গুণফল দেখাই দিছে। তাদের মোল সংখ্যা আছে, তাহলে এল এর মোল সংখ্যা কি ছোট হাতের এল, সেটা পাওয়ার আকারে চলে গেছে। এম এর মোল সংখ্যা কি ছোট হাতের এম, সেটা পাওয়ার আকারে চলে গেছে। আর নিচেকে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল, দেখো তো বিক্রিয়ক কে কে আছে, এ এবং বি। এ এর মোলার ঘনমাত্রা চিহ্নিত করছে গুণ বি এর মোলার ঘনমাত্রা। ওকে, এবার তাদের মোল সংখ্যাগুলো কি আকারে চলে যাবে, পাওয়ার আকারে চলে যাবে। এ এর মোল সংখ্যা কি ছোট হাতের এ, সেটা পাওয়ার আকারে চলে গেছে। বি এর মোল সংখ্যা কি ছোট হাতের বি, সেটা পাওয়ার আকারে চলে গেছে। এটাই হলো আমাদের কেসি রাশিমালা। ওকে, আচ্ছা, এবার হলো আমাদের কেপি। হোয়াট ইজ কেপি, কেপি সেম ওয়েতে যাবে, একদম আগের ওয়েতেই যাবে। কেপি কি, আংশিক চাপের সাম্য ধ্রুবক। এখন আমরা আরেকটা সক্রিয় ভর নিয়ে আলোচনা করব, সেটা হলো আংশিক চাপের সাম্য ধ্রুবক, যেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, কেপি দিয়ে চিহ্নিত করি। আগের মতোই সেম ওয়েতে আগাবো আমরা। এ এবং বি বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করতেছে, ঠিক আছে। এখানে গ্যাস চিহ্নিত দেওয়া হয়েছে, আংশিক চাপটা কেবল গ্যাসের জন্য হয়, কিন্তু মোলার ঘনমাত্রা তোমার ওইভাবে তরলের ক্ষেত্রে আসবে, ঠিক আছে। তাইলে এ এবং বি উৎপন্ন করতেছে কি সি এবং ডি। আগের মতো আসো, ফরওয়ার্ড রিঅ্যাকশন। ফরওয়ার্ড রিঅ্যাকশনের হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়ক কে কে ফরওয়ার্ড রিঅ্যাকশনের মধ্যে, এ আর বি। এই যে দেখো ফরওয়ার্ড রিঅ্যাকশনের হার
আর অফ এ সমানুপাতিক কি হবে, এ এবং বি এর সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এখন যেহেতু আমরা আংশিক চাপেরটা বের করবো, তাহলে এ আর বি এর আংশিক চাপ নিব। তাহলে এ এর আংশিক চাপ কি, পি অফ এ, বি এর আংশিক চাপ কি, পি অফ বি। তাহলে আর অফ এফ সমানুপাতিক কি, পি অফ এ ইন্টু কত, পি অফ বি। এবার কত, আর অফ এফ, তাহলে সমান সমান কি লেখা যায়, সমানুপাতিক ধ্রুবক উঠায়, সমানুপাতিক চিহ্ন উঠায় কি একটা ধ্রুবক আনা যায়, এই যে কে ওয়ান, কে ওয়ানটাকে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, আচ্ছা। এবার আসো আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে। ব্যাকওয়ার্ড ডিরেকশনের ক্ষেত্রে আমাদের বিক্রিয়ককে সি এবং ডি, তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশনের হার সি এবং ডি এর সক্রিয় ভরের সমানুপাতিক হবে। তাহলে আর বি সমানুপাতিক কি হবে, সি এর সক্রিয় ভর পি অফ সি, আর ডি এর সক্রিয় ভর কি হবে, পি অফ ডি এর সমানুপাতিক হবে। সেই সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবক আসবে, যেটাকে আমরা বলবো কি, কে টু। কে টুটা কি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক। সাম্য অবস্থায় চিন্তা করো, আমরা জানি সাম্য অবস্থায় কি, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান। তাহলে আর অফ এফ ইকুয়ালস টু কি লেখা যায়, আর অফ বি। তারপর তাদের ভ্যালু বসাও। আর অফ এ, আর অফ এফ ইকুয়ালস টু কত, কে ওয়ান পি এ ইন্টু কত, পি বি, এই যে লিখছি। আর অফ বি ইকুয়ালস টু কত, কে টু পি সি ইন্টু কত, পি ডি লিখলাম। ওকে, এবার আগের মতো কে ওয়ান বাই কে টু করো। তাহলে কে ওয়ান বাই কে টু করলে কি আসবে, পি অফ সি ইন্টু পি অফ ডি ভাগ কত হবে, পি অফ এ ইন্টু কত, পি অফ বি। যেহেতু এটা আংশিক চাপ নিছি, তাদের হার ধ্রুবকের অনুপাতটাকে আমরা কি বলবো, সাম্য ধ্রুবক। সেই সাম্য ধ্রুবকটাকে আমরা বলবো কি, আংশিক চাপের সাম্য ধ্রুবক। তাহলে কে পি ইকুয়ালস টু কত, পি অফ সি ইন্টু পি অফ ডি ভাগ কত, পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে আমরা কি লিখতে পারি, কেপি ইকুয়ালস টু কত, উৎপাদের আংশিক চাপ, সি আর ডি কি ছিল, উৎপাদ, আর এ আর বি কি ছিল, বিক্রিয়ক। তাহলে কেপি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, উৎপাদের আংশিক চাপের গুণফল ভাগ কি, বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। ওকে, আচ্ছা। তাহলে এই যে আগের মতো একটা, এবার আমরা যদি মোল সংখ্যা থাকে কেপি, কেপি ইকুয়ালস টু কি হবে, উৎপাদের আংশিক চাপের গুণফল ভাগ কি, বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে এখানে উৎপাদ আছে কি, সি এবং ডি। তাহলে সি এর আংশিক চাপ লেখো পি অফ সি, আর ডি এর আংশিক চাপ লেখো পি অফ ডি। সি এর মোল সংখ্যা কত, টু, টুটা এই জন্য পাওয়ার আকারে দিয়ে দিছি। আর ডি এর মোল সংখ্যা কত, ওয়ান, এই জন্য ওয়ানটাকে পাওয়ার আকারে দিয়ে দিছি, যেটা দেখাইলেও যা, না দেখাইলেও যা। তাহলে উৎপাদেরটা কমপ্লিট। এবার বিক্রিয়কেরটা লেখো, বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে বিক্রিয়কের আংশিক চাপ কে আছে, পি অফ এ ইন্টু কত, পি অফ বি। এখানে পি এর মোল সংখ্যা কত, ওয়ান, এই জন্য ওয়ানটা পাওয়ার আকারে দিছি। আর বি এর মোল সংখ্যা কত, টু, টুটা এই জন্য পাওয়ার আকারে দিছি। ঠিক আছে, এইভাবে করার দরকার নেই। এখানে একটা একটা বেসিক ইকুয়েশন দেখানো হয়েছে। এ এর মোল সংখ্যা দিছে ছোট হাতের এ, বি এর মোল সংখ্যা দিছে ছোট হাতের বি, এল এর মোল সংখ্যা দিছে ছোট হাতের এল, এম এর মোল সংখ্যা দিছে ছোট হাতের এম। তাহলে তাদের কেপি কি হবে, উৎপাদের আংশিক চাপের গুণফল ভাগ কি, বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে উৎপাদ কে আছে, এল এবং এম। তাহলে এল এর আংশিক চাপকে প্রকাশ করা হয় কি, পি অফ এল, এম এর আংশিক চাপকে প্রকাশ করা হয় কি, পি অফ এম। তাহলে এল এর মোল সংখ্যা কত, ছোট হাতের এল, সেটা পাওয়ার আকারে দিয়ে দিছি। এম এর মোল সংখ্যা কি, ছোট হাতের এম, সেটা পাওয়ার আকারে দিয়ে দিছি। এগুলো কিন্তু পাওয়ার উপরের গুলা। আচ্ছা, এবার হলো ভাগ কি, বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে বিক্রিয়কের আংশিক চাপ কি আছে, এ এবং বি, এই যে লিখছি পি অফ এ ইন্টু কত, পি অফ বি। আচ্ছা, এ এর মোল সংখ্যা কত, ছোট হাতের, সেটা পাওয়ার আকারে দিছি। বি এর মোল সংখ্যা কত, ছোট হাতের বি, সেটাও আমরা পাওয়ার আকারে দিছি। তো দুইটা কোয়াইট সেম, বাট একটার ক্ষেত্রে আমরা মোলার ঘনমাত্রা নিব, আর একটার ক্ষেত্রে আমরা আংশিক চাপ নিব। মোলার ঘনমাত্রা নিলে আমরা কেসি পাবো, আর আংশিক চাপ নিলে আমরা কি পাবো, কেপি পাবো। এটাই হলো আমাদের দুইটার নরমালি আমাদের দুইটা দুইটার আমাদের সম্পর্ক, যেটা হলো দুইটার সম্পর্ক আমরা এখানে ইয়া করতে পারি, নির্ণয় করতে পারি। এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা তোমাদের আমি ওইভাবে করে দেখাইতে চাইতেছি না, যে একটা ইকুয়ালস টু আরেকটা কি নরমালি। ওকে, তোমাদের এটার টাইমটা শেষ হয়ে যেতেছে, তো এটার পর আরেকটা মিটিং এর দিব, তোমাদের আমি লিংক দিব। ঠিক আছে, আপাতত এটা একটু ব্যাখ্যা করে, কারণ একটা কেটে গেছে, আমি তোমাদের দেখাইতে চাইছিলাম। ঠিক আছে, এটা টাইমটা 9 মিনিট আছে, তো আমি কেপি আর কেসির ইয়াটা সম্পর্কটা তোমাদের একটু দেখাইতে চাইতেছি। ঠিক আছে, আচ্ছা, ওকে, দেখো খেয়াল করো, কেপি আর কেসির সম্পর্ক, কেপি আর কেসির সম্পর্কটা তুমি কিভাবে বের করবা, কেপি আর কেসি কিভাবে বের করো সেটা পড়ানো লাগবে না। যেমন তোমাদের এখানে আমি দুইটা সমীকরণের ক্ষেত্রে ওকে, এই যে তোমার একটা সমীকরণ আছে, এই যে একটা সমীকরণ, এই যে একটা বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের নরমালি এই বিক্রিয়াটা
এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি গেছি, তোমরা যে টার্মটা লিখতে পারো, যেমন এই যে আগেই লিখছি আমরা, এ এর মোল সংখ্যা এ, বি এর মোল সংখ্যা বি, এল এর মোল সংখ্যা এল, এম এর মোল সংখ্যা এম। তাহলে কেসি হবে কি, উৎপাদের ঘনমাত্রা মোলার ঘনমাত্রা গুণফল ভাগ কি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল। তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রা কি আছে, এল এবং এম, তাদের মোলার ঘনমাত্রা লিখছি। এল এর মোল সংখ্যা ছোট হাতের এল, সেটা পাওয়ার আকারে দিয়ে দিচ্ছি। এম এর মোল সংখ্যা ছোট হাতের এম, সেটাও পাওয়ার আকারে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা। তারপর আছে আমাদের কি, বিক্রিয়কের মোলার ঘনমাত্রা এ এবং বি, সেটা লিখছি। এ এর মোল সংখ্যা ছোট হাতের এ, সেটাও পাওয়ার আকারে দিছি। বি এর মোল সংখ্যা ছোট হাতের বি, সেটাও পাওয়ার আকারে দিছি। কেপি রাশিমালা লেখো সেম, এল এর আংশিক চাপ ইন্টু কত, এম এর আংশিক চাপ, তাদের মোল সংখ্যা দেখো পাওয়ার আকারে চলে গেছে, ভাগ কি হবে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে বিক্রিয়কের আংশিক চাপ থেকে আছে পি অফ এ ইন্টু কত, পি অফ বি, আর তাদের মোল সংখ্যাগুলো পাওয়ার আকারে দিয়ে দিছি। তাহলে এটা হলো আমাদের টার্ম। ওকে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কি জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি। ওকে, আচ্ছা, ভিটাকে ওই পাশে নিয়ে যাও, এন বাই ভি আর টি। পি ইকুয়ালস টু কি লেখা যায়, এন বাই ভি আর টি। এন বাই ভি মোল সংখ্যা বাই আয়তন, আমরা কি লিখতে পারি, মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা ইকুয়ালস টু কি, মোল সংখ্যা বাই আয়তন। তাহলে এন বাই ভি কে আমরা ঘনমাত্রা লিখতে পারি, অথবা কি সিআরটি। ঠিক আছে, সিআরটি আমরা লিখতে পারি। সি কি, এন বাই ভি মানে মোলার ঘনমাত্রা। ওকে, তাহলে এই যে পি এর জায়গায় আমরা সিআরটি বসাবো। 2 নম্বর সমীকরণে আমরা কি বসাবো, এই যে পি গুলো আছে না, পি এর জায়গায় আমরা সিআরটি বসাবো। তাহলে পি এর জায়গায় সিআরটি বসাবো, প্রত্যেকটা পি এর জায়গায়। এই যে দেখো, প্রথম পি এর জায়গায় সিআরটি অফ এল, আর পাওয়ার হলো ছোট হাতের এল। পরেরটা কি, সিআরটি অফ এম, পাওয়ারটা কি ছোট হাতের এ। পরেরটা কি, সিআরটি অফ এ, পাওয়ারটা কি ছোট হাতের এ। পরেরটা কি, সিআরটি অফ বি, পাওয়ারটা কি ছোট হাতের বি। ওকে, এই যে লিখলাম কেপি, তাহলে আমাদের এই যে কেপি ইকুয়ালস টু, তাহলে এটা আসলো। তাহলে এখান থেকে আমরা কি কি আলাদা করতে চাই, আর আর টি কে একসাথে নিব, আর টি গুলাকে একসাথে নিব, আর সি গুলাকে একসাথে রাখবো। আর টি গুলাকে একসাথে নিব, আর সি গুলাকে একসাথে নিব। তাহলে দেখো কি করব, তাহলে সি অফ এল পাওয়ার হবে কি ছোট হাতের এল, ইন্টু আর টি অফ এল পাওয়ার হবে ছোট হাতের এল। এটা লেখা যায়, দেখো সি অফ এল পাওয়ার হলো ছোট হাতের এল, আর টি, আর টি কি সবার জন্য সেম, আর মোলার গ্যাস ধ্রুবক, টি টেম্পারেচার সবার জন্য সেম, এই জন্য আর আর টি অফ বড় হাতের এল লেখা লাগলো না, এই জন্য আর টির পাওয়ার এল আছে, এটা আমরা লিখে দিলাম। ওকে, তারপরে কি আমরা দেখো এখান থেকে আলাদা করতে পারি কি, সি অফ এম পাওয়ার হবে এম, আর আর টি টু দি পাওয়ার কি হবে, এম হবে। এই যে দেখো এটাই লিখছি, সি অফ এম পাওয়ার কি এম, আর আর টি টু দি পাওয়ার কত, এম। নিচেও কি সেম হবে, সি অফ এ পাওয়ার কি হবে এ, আর আর টি টু দি পাওয়ার কত হবে ছোট হাতের এ। আর এটা কি হবে, সি অফ বি পাওয়ার কি হবে বি, আর আর টি টু দি পাওয়ার কত হবে বি হবে। এই যে দেখো এটা লিখছি, সি অফ এ পাওয়ার কত এ, আর টি টু দি পাওয়ার এ। আর টির সাথে বড় হাতের এ ট্যাগটা লাগাইলাম না কেন, কারণ আর টি সবার জন্য সেম জিনিস, আলাদা জিনিসটা, এই জন্য সব কয়টাকে আমরা কি লিখছি, সেম লিখছি। আর এগুলা ঘনমাত্রা কি এক একজনের ঘনমাত্রা একরকম, এই জন্য আমরা আলাদা লিখছি। ঠিক আছে, তাহলে আলাদা লিখে এগুলো পাইলাম। ওকে, এবার দেখো সি অফ এল মানে কি, এল এর ঘনমাত্রা, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। এই যে এল এর ঘনমাত্রা, সি এর জায়গায় আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, তার পাওয়ার এল। সি অফ এম মানে এম এর ঘনমাত্রা, সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এই যে এম। ওকে, তারপরে এ এর ঘনমাত্রাকে একে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, পাওয়ার হবে ছোট হাতের এ। বি এর ঘনমাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট লিখতে পারি, পাওয়ার হবে কত, ছোট হাতের বি। আচ্ছা, এবার এটা চিন্তা করো, উপরে কি আর টি টু দি পাওয়ার কি আছে, একটার ক্ষেত্রে এল আছে, আরেকটার ক্ষেত্রে কি এম আছে। আমরা জানি গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। ঠিক আছে, পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে আর টির পাওয়ার কত, এই যে দেখো আর টির পাওয়ার কত হবে এল প্লাস এম উপরেরটা, আর নিচের আর টির পাওয়ার কত হবে, আর টি টু দি পাওয়ার কত হবে এ প্লাস বি। আমরা জানি গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। ঠিক আছে, আচ্ছা, এবার উপরের নিচের আর টিটাকে তুমি কি করলা, একসাথে করলা, তাহলে উপরের নিচে কি ভাগ আকারে আছে। তাহলে উপরের আর টির পাওয়ার থেকে কিসের হবে, নিচের আর টির পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে। তাহলে উপরের আর টির পাওয়ারটা কত, এল প্লাস এম, মাইনাস নিচের আরটির পাওয়ারটা কত এ প্লাস বি, এই যে দেখো বিয়োগ হয়েছে, আর ডট ডট কি আরো যদি থাকে তখন। ঠিক আছে, তাহলে এটা, তাহলে এল প্লাস এম আসলে কার মোল সংখ্যা ছিল, একটু দেখো তো, উৎপাদের মোল সংখ্যার যোগফল না। আর এ প্লাস বি কার মোল সংখ্যা ছিল, এ বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল। ওকে,
তাহলে সেটা থেকে আমরা একটা কনক্লুশনে আসি। দেখো, এল প্লাস এম দিয়ে বুঝাইতেছে আর ডট ডট দিয়ে বুঝাইতেছে উৎপাদে কি কি মোল সংখ্যা আছে সবগুলা মোল সংখ্যার যোগফল, যেটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করতে পারি, এন টু। এই যে দেখো, এন টু কি, উৎপাদের মোট মোল সংখ্যা। আর এন ওয়ানটা কি, এ প্লাস বি। দেখো, যেটা হলো কি বিক্রিয়কের মোল সংখ্যাগুলোর যোগফল। তাহলে এন ওয়ানটা কি হবে, বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে দেখো আর টু টু দি পাওয়ার কত, এন টু মাইনাস এন ওয়ান। আর এই জিনিসটা দেখো কেসি, একদম মিলে যায়। এই জিনিসটা দেখো পুরোপুরি কেসি। এই যে, এই যে দেখো কেসি ইকুয়ালস টু এল এম ভাগ কত, এ ইনটু বি, এটাই দেখো কেসি। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, কেসি। আর এখানে কি আর টি টু দি পাওয়ার কত, এন টু মাইনাস এন ওয়ান। এন টু মাইনাস এন ওয়ান যেহেতু পার্থক্য, তাহলে আমরা ডেল এন দিয়ে চিহ্নিত করতে পারি। তাহলে কেপি ইকুয়ালস টু কত, কেসি আর টি টু দি পাওয়ার কত, ডেল এন। ডেল এনটা ভালোভাবে মনে রাখবা, মানে মনে রাখবা যে ডেল এন উৎপাদের মোট সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট সংখ্যা। এটা মনে রাখবা, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। কখনো আবার বিক্রিয়ক মাইনাস উৎপাদ লিখো না, তাইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কি হবে, উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। ওকে, এটা মনে রাখতে হবে। এটাই হলো আমাদের সম্পর্ক। যেমন ধরো, সাপোজ ধরো কোন একটা বিক্রিয়া আছে, এরকম একটা বিক্রিয়া তোমাদের উদাহরণ দিয়ে দিই, তাহলে তোমাদের একদম ঢুকে যাবে। এই মিটিং এর টাইম বেশি নাই। এই বিক্রিয়াটার সাথে কম বেশি তোমরা পরিচিত। N2 প্লাস 3H2 ইকুয়ালস টু কত, 2NH3। এই বিক্রিয়ার সাথে কম বেশি তোমরা পরিচিত। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণটা কি হবে সেটা একটু তোমাদের দেখাই। ওকে, আরটি টু দি পাওয়ার কত, ডেল এন। ডেল এন মানে কি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। দেখো তো এখানে উৎপাদের মোল সংখ্যা, টোটাল মোল সংখ্যা কত, 2, আর কোনো নাই। তাহলে উৎপাদের টোটাল মোল সংখ্যা দেখো এখানে 2 মাইনাস, দেখো আরটি টু দি পাওয়ার, এই যে পাওয়ার দিছি, 2 মাইনাস কত হবে, বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়কের মোল সংখ্যা দেখো তো কত কত, N2 এর মোল সংখ্যা কত, 1, আর H2 এর মোল সংখ্যা কত, 3। তাহলে 1 আর 3 যোগ করলে কত হয়, 4। তাহলে 2 মাইনাস কত হবে, 4 হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, -2। দেখছো, কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার কত, -2 হবে। অনেক নৈবিত্তিক অ্যান্সার দেওয়া থাকতে পারে আরটি টু দি পাওয়ার +2 দেওয়া থাকতে পারে, তখন কনফিউশন হয়ে যেতে পারে। তুমি বিক্রিয়ক মাইনাস উৎপাদ করবা না কখনো, সবসময় উৎপাদ মাইনাস বিক্রিয়ক করবা। ঠিক আছে, এটাকে কিন্তু আরেকভাবে লেখা যায়। দেখো, আরেকটু যেহেতু টাইম আছে, একদম লেস দেন 1 মিনিট, তারপর আমরা আরেকটা মিটিং এর তোমাদের লিংক দিব আর কি। এই যে দেখো, কেসি ভাগ আরটি স্কোয়ার। আচ্ছা, আমরা জানি আরটি যদি ইনভার্স থাকে সেটা ভাগ আকারে চলে যায়। তাহলে আরটি ইনভার্স 2 কে আমরা কি লিখতে পারি, 1 বাই আরটি স্কোয়ার। এটাই লিখছি, কেসি বাই আরটি স্কোয়ার। ঠিক আছে, এইভাবে অপশনে দেওয়া থাকতে পারে, এগুলো কিন্তু নৈবিত্তিক হিসেবে আসে। ঠিক আছে, সুতরাং এই মিটিংটা এই পর্যন্ত। আমি আরেকটু কেসি কেবি পড়াইতে চাইতেছি, নেক্সট মিটিং এ হবে, এটা টাইম শেষ। ওকে, তাহলে এই মিটিংটা